আর্কিটেকচার যখন পড়তাম আমার মনে মনে ছিল যে আমি একসময় ফটোগ্রাফার হব, কারণ আমি খুব ভালো বক্তা না, সুন্দর করে কথা বলতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার যে ভাবনাগুলি আছে, আমার যে কথাগুলি আমি বলতে চাই, সেটা আসলে আমি ইমেজ দিয়ে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবো। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ আমাদের বিনোদন সারাদিন স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি পর্দার নেপথ্যের এক শিল্পীকে। ক্যামেরার চোখ দিয়ে যিনি সাধারণ দৃশ্যকেও নান্দনিকভাবে তুলে ধরেন, কবিতার শব্দগুচ্ছের মতো যার ক্যামেরার ক্যানভাস আমাদের মনে অদ্ভুত এক অনুরণন তৈরি করে। তিনি ভীষণ গুণী একজন চিত্রগ্রাহক, আলোকচিত্রী শেখ রাজিবুল ইসলাম। ডুব, রাজকুমার 840 সিনেমা হোক কিংবা মহানগর 2 দিনের দুনিয়া, টান, খাঁচার ভেতর অচিন পাখি ইত্যাদি জনপ্রিয় ওটিটি কন্টেন্ট, প্রতিটি সফল প্রজেক্টের পেছনেই রয়েছে তার অনন্য ভূমিকা। হ্যাঁ দর্শক, আজ আমরা আড্ডা দেব ক্যামেরা বন্ধু শেখ রাজিবুল ইসলামের সাথে। চলুন সরাসরি গল্প কথায় ডুব দেই। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তবে আমার কাছে আপনি কিন্তু ক্যামেরা বন্ধু কিংবা ক্যামেরার বন্ধু। আমি যদি জানতে চাই আপনার কাছে যে আপনি নিজেকে কিভাবে ডিফাইন করতে চান, তাহলে কি বলবেন? আমরা আসলে এক ধরনের ইন্টারপ্রেটার হিসেবে কাজ করি। যে কোনো একটি স্ক্রিপ্টকে আমরা এটাকে শৈল্পিকভাবে দৃশ্যায়ন করার জন্য কাজ করে থাকি। যে কোনো টেক্সটকে আমরা ভিজুয়াল মিডিয়াতে কনভার্ট করি। বাস, খুব সুন্দর করে বললেন আপনি। এই মাসেই গত 4 জুলাই ছিল আপনার একটা সিনেমাটোগ্রাফির উপরে মাস্টার ক্লাস, এবং যেটা আসলে ভীষণভাবে আমার মিস করা হয়েছে। পরে যখন জেনেছি তখন খুব যেতে ইচ্ছে করেছিল, বাট যাওয়া সম্ভব হয়নি। একটু আপনার কাছে অভিজ্ঞতার কথা জানতে চাই। সব মিলিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছে, কেমন ছিল সব কিছু? খুবই ভালো, মানে খুবই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে মানুষ সিনেমাটোগ্রাফিটাকে এখন পার্টিকুলারলি খুব গুরুত্ব দিচ্ছে এবং আগ্রহ নিয়ে জানছে। হ্যাঁ, এবং এটা শিখতে চায় অনেক মানুষ, এবং এটা যে গুরুত্ব তৈরি হয়েছে সেটা আমার কাছে মনে হয় যে এটার একটা ভালো একটা দিক। যে একটা যে কোনো একটা প্রফেশনকে যখন মানুষ গুরুত্ব দেয় তখন আসলে এটার প্রতি মানুষের শিক্ষার আগ্রহ, কাজ করার আগ্রহ তৈরি হয়। সেটা আসলে এখন আমার কাছে মনে হয় যে আমাদের এখানে ইনস্টিটিউট তো অনেক ওইভাবে কম। তো আমরা একটু এগিয়ে আসলে হয়তো আরো ইয়াং ট্যালেন্টেড লোকজন তখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসবে। এখন তো আসলে এখানে ক্লাস তো নেওয়া সম্ভব না, তারপরেও যদি আপনার কাছে একটু মুক্তভাবে জানতে চাই সিনেমাটোগ্রাফি নিয়ে, যে বাংলাদেশের সিনেমাটোগ্রাফারদের বর্তমান অবস্থা, সম্ভাবনা, সবকিছু নিয়ে যদি আপনার কাছে সংক্ষেপে একটু শুনতে চাই, তাহলে কি বলবেন? আমাদের এখানে সিনেমাটোগ্রাফি আমি যখন ফার্স্টে শুরু করেছিলাম, আমার জন্য ডিসিশন নেওয়াটা অনেক কঠিন ছিল। যে আমার ফ্যামিলির জায়গা থেকে কনভিন্স করা, এবং সিনেমাটোগ্রাফার বললে আসলে অনেকে তখন বুঝতো না যে আসলে কি কাজ করে। তো তখন সিচুয়েশনটা একরকম ছিল। এখন ডেফিনেটলি ডে বাই ডে এটা চেঞ্জ হচ্ছে, এবং মানুষজন পার্টিকুলারলি ডিরেক্টর, সিনেমাটোগ্রাফারকে এদের গুরুত্ব বুঝতে পেরেছে, এদের অবদান আস্তে আস্তে মানুষ রিকগনাইজ করছে। তো সেইটা আমার কাছে মনে হয় যে একটা ভালো একটা পজিটিভ দিক, যেটা ভবিষ্যতে হয়তো আমাদের ছবি আরও অনেক বড় প্ল্যাটফর্মে যাবে। আমরা আমাদের ইমেজগুলি আরও সুন্দর করে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। জি, আপনি তো বুয়েটে স্থাপত্যকলা বিভাগে পড়ালেখা করেছেন। সেই সময় সেই দিনগুলোর কথা একটু জানতে চাই, কি মনে পড়ে এখন? বুয়েট ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে মানে আমাদের আর্কিটেকচার এডুকেশনটা খুবই একটা ক্রিয়েটিভ একটা এডুকেশন, এবং খুবই ডাইভার্স। মানে আমরা ওখানে ফটোগ্রাফি থেকে শুরু করে আমরা মিউজিক, ফিল্ম, স্কাল্পচার, সায়েন্স তো ছিলই, তারপর পেইন্টিংস, অনেক কিছু আসলে ওখানে আমরা পড়ার সুযোগ হয়েছে। তো সেইটা আসলে কি হয় যে একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে আপনার যেসব সেক্টরের জ্ঞান দরকার হয় সেটা আর্কিটেকচারে আমরা পেয়েছিলাম, এবং আমি পার্সোনালি খুবই এনজয় করেছিলাম আমার টোটাল এডুকেশনটা। একটু এই বিষয়ে আরেকটু জানতে চাই যে আপনার তো একটা সময় শখ ছিল, বা সেই সময়টা আসলে শখ ছিল যখন আপনি একটু গল্পে গল্পে বলছিলেন এর আগে আমাকে, যে সেকেন্ড ইয়ারে থাকতে যে ফটোগ্রাফির কোর্স থাকে তখনই আপনার মধ্যে সেই ভালো লাগাটা তৈরি হয়ে যায়, শখ ছিল ছবি তোলার। এমনকি আপনি বুয়েট ফটোগ্রাফি সোসাইটির সভাপতিও ছিলেন। এই যে ছবি তোলার সেই ভালো লাগাটা বা ভালোবাসার আগ্রহী হয়ে ওঠার ব্যাপারটা আসলে কিভাবে কাজ করেছিল আপনার ভেতরে? পেছনে কি বিশেষ কোনো কারণ ছিল? আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমাদের বেসিক্যালি
একটা ফটোগ্রাফির একটা সাবজেক্ট থাকে, তখন সেটা সুবাদে এবং সেই সময় ওয়ার্ল্ড প্রেস একটা এক্সিবিশন চলছিল, ওয়ার্ল্ড প্রেস ফটোর। আচ্ছা। তো আমি সেই বড় বড়, আমার কাছে মনে আছে যে ড্রেকে এত বড় বড় ছবিগুলি, এগুলি দেখে আমার ভয়ঙ্কর গুজবাং হয়েছিল। এবং আমার কাছে মনে হচ্ছে ইমেজের যে এত পাওয়ার, মানে অনেক সময় আসলে আমি শব্দ দিয়ে যেটা প্রকাশ করা সম্ভব হয় না, কিন্তু একটা ইমেজ দেখলে এটা একটা বিশাল একটা ইম্প্যাক্ট তৈরি হয়। সো তখন সেটাকে আসলে আমাকে মোটিভেট করেছিল যে আমি আর্কিটেকচার যখন পড়তাম আমার মনে মনে ছিল যে আমি একসময় ফটোগ্রাফার হব। কারণ আমি খুব ভালো বক্তা না, সুন্দর করে কথা বলতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার যে ভাবনাগুলি আছে, আমার যে কথাগুলি আমি বলতে চাই, সেটা আসলে আমি ইমেজ দিয়ে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা আমার কাছে মনে হয় যে ইটস এ ভেরি পাওয়ারফুল মিডিয়াম ফর মি। তাহলে যদি এভাবে জানতে চাই যে ছোটবেলায় সবারই তো স্বপ্ন থাকে যে বড় হয়ে কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার হতে চায়, আপনার কি স্বপ্ন ছিল ছোটবেলায়? আপনি কি ভাবতেন বড় হয়ে কি হবেন? আমি ছোটবেলায় বড় হয়ে অনেক কিছু হতে চেয়েছিলাম। মানে আসলে আমাদের এখানে এডুকেশনাল সিস্টেমটা এরকম যে আমরা যেখানে চান্স পাই আমরা সেটাই হই। আচ্ছা। মানে আমাদের তো আসলে চয়েস থাকে না, অথবা ছোটবেলা থেকে গ্রুমিং ওরকম হয় না। আমি ছোটবেলায় অনেক ছোট যখন ছিলাম তখন আমি আর্মি ভাবছিলাম যে ডিফেন্সে যাবো। তারপর যখন আরেকটু বড় হয় তখন আমি সায়েন্স নিয়ে খুব আগ্রহ ছিল, সায়েন্স নিয়ে পড়বো, অত সায়েন্টিস্ট হব। তারপর এক সময় মনে হয় যে আমি আর্টিস্ট হব, ছবি আঁকবো, এবং ছবি আঁকতাম আমি এক সময়। তো সব কিছু ভাবনা আসলে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের এডুকেশন সিস্টেমটা এরকম যে আমরা যেখানে দিনের শেষে চান্স পেয়ে যাই সেটাই হই। এবং আমি যখন ইন্টারমিডিয়েটে যখন ভর্তি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হলো তখন আমি কোথাও আসলে ভর্তি পরীক্ষা দিইনি। তো আর আব্বু আমাকে জোর করে আইইউটিতে ভর্তি করেছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো আমি ওখানে 15 দিন পড়েও ছিলাম, কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছিল যে এটা আসলে আমার জন্য না। তারপর আমার বইটার রেজাল্ট হয়, তারপর আমি ওখানে চলে আসি। তো আমার কাছে মনে হয় যে তখন আসলে সবসময় এটা ডিসিশন নেওয়াটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট, এবং আমাদের কিভাবে গ্রুমিং করে না, কারণ আমাদের এখানে খুবই রিকগনাইজড প্রফেশন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার খুব কমনলি, এবং আমাদের প্যারেন্টসরা হয়তো ওইভাবেই প্রফেশনগুলি চিনে যে এইসব প্রফেশন ভালো। তো ছোটবেলায় আমাদের যখন এইম ইন লাইফ লিখতে দেওয়া হলো তখন আমরা গদবাঁধা ওইসব জিনিসই লিখেছি। এবার যদি একটু 2007 সালের গল্পে চলে আসতে চাই, 2007 সাল আপনার জীবনের জন্য ছিল টার্নিং একটা পয়েন্ট, সেই গল্পগুলো শুনবো। 2007 সাল খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমি যখন বুয়েট থেকে বের হয়ে আমি একটা ফার্মে জব করি, আর্কিটেকচার ফার্ম, অ্যাজ এ জুনিয়র আর্কিটেক্ট। তো সেখানে যে এমডি ছিলেন, নাম বলি, যে শাকুর ভাই ছিলেন, শাকুর ভাই ফার্মে কাজ করতাম আমি। শাকুর মজিদ স্যার, আমরাও পেয়েছি তাকে, আমাদেরও ক্লাস নিয়েছেন তিনি। তো আমি এরকম কাজ করতাম, মানে 9টা 5টা জব, যেটা আমার কাছে খুব একটা কমফোর্টেবল মনে হয়নি সেই সময়। এবং আমি দেখতাম যে পাশে, আমি যেখানে কাজ করতাম তার পাশের একটা শাকুর ভাইয়ের একটা এডিটিং প্যানেল ছিল। তো ওখানে পল্টু ভাই নামে একজন এডিট করতো সবসময়। তো আমার এই আর্কিটেকচার ড্রয়িংয়ের বাইরে আমার সবসময় মনটা পড়ে থাকতো যে পল্টু ভাই কী করছে, গিয়ে দেখতাম কীভাবে এডিট করে। তখন আমি শাকুর ভাইকে একদিন এসে বললাম যে আসলে আমি এটা এনজয় করছি না, আর আমার মনে হয় যে আমি ফটোগ্রাফি যেহেতু করি আমি ওটাকে কন্টিনিউ করতে চাই সিরিয়াসলি অ্যাজ এ প্রফেশন। তখন শাকুর মজিদ ভাই আমাকে বলেছিলেন, খুব ইন্টারেস্টিংলি বলেছেন যে আমার পক্ষে রাজীব এখন ডিসিশন নেওয়া টাফ, কারণ আমার ফ্যামিলি লায়াবিলিটিস হয়ে গেছে আমার এখন এই মুহূর্তে। তবে তোমার মতো স্টেজে যদি আমি থাকতাম তাহলে ডেফিনেটলি আমি যেটা করতে চেতাম সেটাই করতাম। তো সেই মুহূর্তে আমি যখন শাকুর ভাইকে বলছিলাম যে ঠিক আছে শাকুর ভাই, আমি কালকে থেকে আসছি না, আমার মনে হয় যে আমার অ্যান্সার আমি পেয়ে গেছি, এবং আমি চেষ্টা করে দেখতে চাই যেটা আমার ভালো লাগে, যেটা আমি পছন্দ করি সেটাতে আমি কন্টিনিউ করে দেখি কি হয়। এবং তারপরে কি যাত্রাটা আসলে শুরু হলো? হ্যাঁ, সেখান থেকে মোটামুটি যাত্রা শুরু বলা যায়। এবং আমি তারপরে 2007-এ একটা স্প্যানিশ টিম বাংলাদেশে এসেছিলেন, ওরা শিপইয়ার্ডের উপর একটা ডকুমেন্টারি করতো। তো আমি ওদেরকে নিয়ে গেছিলাম চিরাঙে। তো ওখানে
দুর্ভাগ্যবশত কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং বলে যে কোনো ফরেন কোনো জার্নালিস্ট অথবা কেউ এটাতে এন্ট্রি করার জন্য খুব রেস্ট্রিক্টেড করেছিল। তারপর ওরা দুজন আসছিল ওখানে, একজন সিএনএন কাজ করতেন, একজন ডিরেক্টর। তো ওরা দেখি যে খুবই আপসেট হয়ে যায় এবং বলে যে আমরা আসছি, তাহলে এখন খালি হাতে চলে যাব। তো সন্ধ্যার সময় ওই স্টেফেন যে আমাকে বলছিল যে তুমি তো ফটোগ্রাফি করো, তুমি আমাদের জন্য কিছু ফুটেজ আনতে পারবা কিনা। তারপর আমি বলতো আমি তো আসলে মানে তোমার ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফি এগুলো সম্বন্ধে কিছু জানি না, এটা আমি কীভাবে করবো। তখন ও বললো যে আমি কিছু জিনিস স্টেপ আপ করে দিচ্ছি, সেগুলো তোমার টাচ করার দরকার নেই, তুমি যেহেতু ফটোগ্রাফি করো তুমি এক্সপোজার করে রোল বাটন দিয়ে একটু দেখো কিছু ফুটেজ আনা যায় কিনা। তারপর আমি পরের দিন ওদের জন্য কাজ করে নিয়ে আসলাম, কিছু ফুটেজ নিয়ে আসলাম। তারপর সন্ধ্যাবেলায় যখন ওরা ফুটেজগুলো দেখলো তখন দেখলাম যে ওরা খুব এক্সাইটেড হয়ে গেছে এবং ওরা বলে যে উই ওয়ান্ট টু কন্টিনিউ। তারপর আমরা 10 দিন থেকে কাজটা করেছিলাম। তারপর ওখান থেকেই বেসিক্যালি শুরু, এবং পরবর্তীতে স্টেফেন আমাকে প্রচুর প্রমোট করতে যে তুমি একটু ট্রেনিং নাও, ভালো করবা, এরকম কিছু। তারপর এর মধ্যে রাশেদ জামান, সে বাংলাদেশে আমি সেই প্রসঙ্গেই প্রশ্ন করতে যাচ্ছিলাম যে বিখ্যাত চিত্রগ্রাহক রাশেদ জামানের সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আপনার কেমন হয়েছে, আর যদি জানতে চাই বিশেষভাবে তার থেকে আপনি কি কি শিখেছেন? রাশেদ জামান আসলে হি ইজ এ ভেরি গুড টিচার এবং অফকোর্স হি ইজ এ ভেরি গুড সিনেমাটোগ্রাফার। তো আমি খুব লাকি যে রাশেদ ভাই যখন বাংলাদেশে আসে তারপর আমি তার কাছে যাই এবং যাওয়ার সাথে সাথে বলি, আগ্রহ প্রকাশ করি যে ভাই আমি কাজ করতে চাই। এবং রাশেদ ভাই আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডে, তো সে সাথে সাথে বললো ঠিক আছে তুমি আসো, কালকে থেকে আসো, আমাকে অ্যাসেস করবা। তো সেই যে শুরু, তারপর আমি অনেক কিছু শিখতে পেরেছি রাশেদ ভাইয়ের কাছে থেকে। মানে সিনেমাটোগ্রাফি বাংলাদেশে তো শুধু না যে আমি ক্যামেরার শৈল্পিকভাবে জিনিসটা নিয়ে আসলাম, ইটস এ কাইন্ড অফ এ কম্পিটিশন অফ লট অফ থিংস। যে আমাকে এখানে লিডারশিপ আছে, এখানে আমি ক্রু ট্রেন আপও করার ব্যাপার আছে। তারপরে এই ডিফিকাল্ট সিচুয়েশনে কীভাবে আমি হ্যান্ডেল করব, কারণ আমাদের খুব সিম্পলি বলতে আমাদের এখানে ফিল্ম বানানোর জন্য খুব যে আমরা খুব এক্সপার্টিস লোকজন আছে এরকম কিন্তু না, হ্যাঁ এরকম টিম পাওয়া যায় না। আমরা খুবই কোর কিছু লোকজনের মাথা থেকে পুরো ছবিটা বের হয়। তো সেখানে আসলে এই এত 100 জন 200 জনের মাঝখানে এই যে 3-4-5 জন লোক যে বুঝতেছে কি হচ্ছে, বাকিরা আসলে বুঝছে না। সো এদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে কাজগুলি করানো, এটা একটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং মনে হয়। এবং একটা সময় তো আসলে আমাদের দেশে চিত্রগ্রাহকদেরকে নিয়ে অনেকেই তাচ্ছিল্য করতেন, তাচ্ছিল্য করে কথা বলতেন। এখন কি আসলে অনেকটাই সেই অবস্থা থেকে উত্তরণ হয়নি? আপনার কি মনে হয়, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে। যেমন আমি আমার মেয়ে সেদিন বলছে যে আই এম রিয়েলি প্রাউড ইউ আর এ সিনেমাটোগ্রাফার। মানে এটা তো আসলে আমার মনে হয় যে একটা জেনারেশন তো আসলে জানতে পেরেছে, অথবা আমরা বলবো যে আমরা অনেক প্রফেশন আছে যেগুলিকে আমরা গুরুত্ব দিই। তো সেইগুলি আসলে আমার কাছে মনে হয় যে আমাদের জন্য ইম্পর্টেন্ট। যে আমরা যেমন আগে যে কন্টেন্ট মেক করতো তাকে আমরা আজ থেকে 10 বছর আগেও তো খুব একটা গুরুত্ব দিতাম না, কিন্তু এখন বুঝি যে না, তাদেরও গুরুত্ব আছে। তা সমাজে আসলে আমার কাছে মনে হয় যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সবকিছু না, সো সবারই গুরুত্ব আছে। আমরা যারা বিভিন্ন পেশায় কন্ট্রিবিউট করছি, তো প্রত্যেকেরই আসলে যার যার প্রফেশন যদি একটু রিকগনাইজ হয় তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে হয়তো একসময় বলবে কোনো একটা ছেলে ক্লাসে দাঁড়িয়ে আই ওয়ান্ট টু বি এ সিনেমাটোগ্রাফার অথবা আই ওয়ান্ট টু বি এ ডিরেক্টর। এবং সবাই আমরা একটু একটু করে সেই স্বপ্নের পথেই হাঁটছি, তাই না? অন্যান্য কাজের প্রসঙ্গে আসতে চাই। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজের সঙ্গে আপনি যুক্ত ছিলেন, যেমন ডুবের কথা তো বলতেই হবে। সেই অভিজ্ঞতার কথা শুনতে চাই, যেই সিনেমার জন্য আপনি ওপার বাংলায় ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়নও পেয়েছিলেন, এবং আরও ভালো লাগার কথা বলিউডের ইরফান খানের সঙ্গে কাজ করার আপনার সুযোগ হয়েছিল। ডুবের সব অভিজ্ঞতা নিয়ে জানবো আপনার কাছ থেকে। ডুব আমার প্রথম ফিচার ফিল্ম। তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইরফান খান আমার খুব পছন্দের একজন অ্যাক্টর, এবং আমি নিজেকে লাকি মনে করি সবসময় যে তার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো সরোয়ার ভাইয়ের সাথে আমার যে ডুবের যখন আমাকে ফার্স্ট ব্রিফিং দিয়েছিল, তো খুবই
মানে আমার মনে হয় 1 ঘন্টার একটা মিটিং হয়েছিল এবং সরোয়ার ভাই আমাকে নিয়ে তার মার কিছু কথাবার্তা বলেছিল, তার মার কিছু ফিলোসফিক্যাল কথাবার্তা, এবং সেগুলি আমাকে এত মানে টাচ করেছে যে সেই সময়ে আমি পুরা ছবি শ্যুট করার সময় আমি জিনিসটা ক্যারি করেছিলাম, এবং এই কথাগুলি এখনও আমাকে ভাবায় যে আসলে তাই তো মানে মানে টুব আমার কাছে মনে হয় যে যে পরিমাণ অন্যান্য কথাবার্তা হয়েছে, এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, তার থেকে বড় ব্যাপার হলো ইটস এ ভেরি মানে ফিলোসফিক্যাল একটা জার্নি, একটা লাইফের একটা গল্প যেটা আসলে সার্বজনীন। তো সেইটার ইরফান খান যখন মানে আসলো, আমি যখন ফার্স্ট শ্যুট করছি তখন খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইরফান খান খুবই ক্যাজুয়াল অ্যাক্টিং করছিল, মানে আমি দেখতাম যে সবাই কাট বলার পরে অন্য একটা ক্যারেক্টারে চলে আসে যে হা হা ই করছে এরকম, কিন্তু ইরফান খান দেখলাম যে যেভাবে কথা বলতো অন স্ক্রিন এবং অফ স্ক্রিন তাকে আলাদা করা যেত না। তারপর আমি এটা ভাবলাম যে সে কি জিনিসটা খুব সিরিয়াসলি নেয় নেই, মানে বাংলাদেশে আসছে শ্যুট করতে, যে ওরকম সিরিয়াসলি নেয় নেই কি। কিন্তু আমি যখন প্রিমিয়ারে গেলাম কলকাতাতে তখন দেখলাম যে আরেক ইরফান খান, মানে যাক তাকে ধরেন এতদিন যে শ্যুট করেছি তার সাথে মেলানো যাচ্ছে না। তখন আমার কাছে মনে হলো যে আসলে একজন ভালো অ্যাক্টর সে আসলে যখন বাংলাদেশে এসেছিল হয়তো তো একটা সে নিজে একটা ক্যারেক্টার হয়ে আসছিল, তো সে যে জিনিসটা কন্টিনিউ করেছে সে ওখান থেকে হয়তো আমাদের সামনে কখনো বের হয়নি, এই জন্য আমরা অফ স্ক্রিন এই ক্যারেক্টারটা লোকটাকে অন স্ক্রিন এটা ডিফারেন্সিয়েট করতে পারতাম না। নো ল্যান্ডসম্যান এবং এই সিনেমাটি অনেকদিন ধরে আমরা এর গল্প শুনছি, মুক্তির অপেক্ষায় আছে, এবং এই সিনেমাতেও আরেক বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে আপনি কাজ করেছেন, কাজ করার সে সুযোগ হয়েছে, একটু এটার অভিজ্ঞতা শুনতে চাই। যে নওয়াজ ভাই আমি দেখতাম যে খুবই মানে খুবই সাধারণ একটা মানুষ মনে হতো, মানে আমরা সেটে তার কোনো প্রেজেন্স বোঝা যেত না, খুবই এক কর্নারে বসে থাকতো, খুবই শান্ত লাজুক, কথা বলতে গেলে খুবই আস্তে আস্তে কথা বলতো। কিন্তু যখন আমরা ক্যামেরার সামনে যেতাম তখন দেখতাম যে নওয়াজ ভাই একটা বাঘ হয়ে গেছে। তখন দেখতাম যে সেই ক্যারেক্টার প্রয়োজন আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত, এবং খুবই সিরিয়াস একটা মানুষ হয়ে যায় আর কি, যেটা আসলে আমার কাছে মনে হয়েছিল তখন যে আসলে প্রতিটা মানুষেরই তো প্রতিটা আর্টিস্টের এক ধরনের একটা জন্ডা আছে অথবা এক ধরনের একটা স্টাইল আছে যে সে কিভাবে জিনিসটা হ্যান্ডেল করে, সে হয়তো তার এনার্জিটা তখন হয়তো রেখে দিত যেটা স্ক্রিনে গিয়ে সে প্রকাশ করতো। হ্যাঁ, সো সেটাও খুব আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল। জুলাই বিপ্লবের ভিডিও চিত্রে আপনি রিসেন্টলি কাজ করেছেন সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে, সেই কাজ নিয়ে বিস্তারিত একটু জানতে চাই, বিশেষ কোনো মুহূর্তের কথা একটু শুনতে চাই আপনার কাছে। এইটা খুবই ডিফারেন্ট একটা প্লট ছিল, এবং সেই সময় আমরা যখন শ্যুট করেছিলাম খুবই সেন্সিটিভ ছিল আর কি জিনিসপত্রগুলি, এবং এই মানুষগুলিকে কাছে যাওয়া যারা একটা বিশাল একটা মানে একটা প্রত্যাশা নিয়ে দেশের জন্য তারা এরকম কেউ হয়তো চোখ কারো নাই, কারো হাত নেই, পা নেই, সো এদের কাছে আসলে আমার কাছে মনে হচ্ছিল তখন যে আমি তো মুক্তিযুদ্ধ কখনো সামনে থেকে দেখিনি, কিন্তু এই যে এই মানুষগুলি যারা আসলে একটা দেশের জন্য একটা বড় একটা সংগ্রামের মধ্যে তারা এক ধরনের ভিকটিম, কিন্তু আমরা আসলে তাদেরকে ভিকটিম বলাও যাচ্ছে না, কারণ দে আর ভেরি প্রাউড। কারো হয়তো চোখ নাই কিন্তু সে হয়তো বলতেছে যে দরকার হলে আরও যাব, দরকার হলে জীবন দিয়ে দেবো। সো এই মানুষগুলি আসলে আমার কাছে তখন মানে ক্যাপচার করতে যাওয়ার ইয়াটা আমরা খুবই সেন্সিটিভভাবে নিয়েছিলাম, তারা যদি ডিস্টার্ব না হয়। আমার মনে হচ্ছে কিছু জায়গায় তো আমাদের শ্যুট করতে তো লাইট টাইট এসব কিছু লাগে, তো আমরা কিছু জায়গায় দেখা গেছে কোনো কিছু ছাড়া মানে একেবারে সিম্পল যতটুক চা হয় তাই মানে এরকম ভাবে ট্রাই করেছি, তাদেরকে ডিস্টার্ব না করে তাদের কাছের থেকে আসলে গল্পগুলো শোনা যায় কিনা, কিন্তু তারা সবাই খুব হেল্প করেছিল আমাদের এই কাজটা করার জন্য। এবং এরকম চ্যালেঞ্জিং কাজ আপনি অনেকই করেছেন, আরো কাজের গল্পে যদি আসি, মহানগর 2-এর মতো চ্যালেঞ্জিং কাজও কিন্তু আমাদেরকে মুগ্ধ করেছে, আপনার কাজে আমরা মুগ্ধ হয়েছে, এবং যতটুকু আমি জেনেছি যে মহানগর 1-এও আপনার কাজ করার কথা ছিল, একটু বিস্তারিত অভিজ্ঞতা নিয়ে শুনি। হ্যাঁ, মহানগর 1টা আমি মিস করেছি, মহানগর 1-এ আমি
নেটওয়ার্কের বাইরে ছিলাম, বান্দরবান ছিলাম, তো ওদের ওই যে স্কেডিউলের একটা ঝামেলা ছিল, তো আমি করতে পারিনি। কিন্তু মহানগর আমার কাছে মানে অদ্ভুত লেগেছিল, মানে এবং আমার ওয়ান অফ দ্য ফেভারিট ওয়েব সিরিজ। তো মহানগর 1-এর পরে আসলে আমি ওয়েট করছিলাম কখন মহানগর 2 আসবে, এবং যখন আসলে আমাকে অফার দিল তো আমি ডেফিনেটলি নিজেকে অনেক লাকি মনে করছি। এবং এইটার যে একটা পার্ট হতে পারা, এবং সাথে সাথে আমার একটা ফেভারিট সিরিজ যেটা আমি নিজেই দেখতে চেয়েছিলাম সেটাকে আসলে শ্যুট করতে পারা, এটা আমার কাছে খুবই মানে মানে জিনিসটা মিরাকেলি মনে হচ্ছিল যে আমি যেটা দেখতে যাচ্ছিলাম সেটাই আমি শ্যুট করছি। আই এম দ্য ফার্স্ট ভিউয়ার ওভাবে বলতে গেলে। তো মহানগর 2 সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে যেটা আমার এক্সপিরিয়েন্সে, ডেফিনেটলি মোশাররফ করিম ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। মানে মোশাররফ ভাইকে আমি দেখতাম যে সবসময় কি জানি ভাবছে, মানে কাট হয়ে গেছে, তারপর সে বিড়বিড় করছে, সে বলতো যে মেশিন তো চালু হয়ে গেছে, হ্যাঁ এখন মানে আছে না যে সে ওই ফিলটার মধ্যে দিয়ে এনজয় করছে। এবং সে যে ড্রেসটা পরতো, সে যে ক্যারেক্টার হলো একটা ওসি হারুন, এই ক্যারেক্টারের মধ্যে সে মনে হয় বিলংস করতো সবসময়। এবং আশফাক নিপুং আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ডিরেক্টর ইন আওয়ার ইন্ডাস্ট্রি। এবং তার সাথে কাজ করতে পারা আমার কাছে মনে হয় যে আমিও লাকি আসলে, আমি আশফাক নিপুংয়ের সাথে কাজ করতে পেরেছি। জি জি। এবং এই যে একটার পর একটা চ্যালেঞ্জিং কাজের সঙ্গে আপনি যুক্ত হচ্ছেন, আপনি কি ইচ্ছে করে আসলে এরকম কাজের সঙ্গে যুক্ত হতে চান, নাকি এই কাজগুলো আপনার কাছে আসে? ব্যাপারটা হচ্ছে আপনি যে বলে না যে কোনো কিছু যদি আপনি চান, খুব মন থেকে চান, তাহলে সেটা আপনার কাছে আসবে, কোনো না কোনো ফর্মে আসবে। তো হয়তো আমি চেয়েছি মানে কাজগুলির সাথে থাকতে অথবা নিজেকে ইনভলভ করতে, তো এটা যেই চাবে হয়তো তার কাছেই আসবে, ব্যাপারটা এরকমই। নিশ্চয়ই। এবং আমাদের দেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে আপনি রাজকুমার সিনেমাতে কাজ করেছেন, এবং তার সঙ্গে কাজের শুরু করার আগে আসলে আপনি নিজে থেকে কি কি ধরনের প্রস্তুতি নিয়েছেন, বা তাকে যখন আপনি সেটে দেখেছেন আপনার চোখ দিয়ে বা ক্যামেরার চোখ দিয়ে তাকে কিভাবে দেখেছেন? সাকিব ভাই আমার কাছে মনে হয় যে মানে আমাদের বাংলাদেশের একজন মেগাস্টার, যাকে নিয়ে আমাদের ম্যাক্সিমাম শ্যুট ছিল আউটডোরে। আচ্ছা। তা আমার কাছে বড় একটা চ্যালেঞ্জ মনে হতো যে সাকিব ভাইকে আউটডোর নিয়ে শ্যুট করা, কারণ আমার মাঝখানে কয়েকটা দেখেছিলাম যে আমরা একবার একটা সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে গাড়ি থেকে নামে নিয়ে তখন সাকিব ভাই আমরা ড্রোন দিয়ে একটা শট নিব, তো আমরা জাস্ট গেলাম একটা চরের মতো জায়গা, দুই পাশে সরিষা ক্ষেত, একবারে বিস্তীর্ণ একটা জায়গা। তো আমরা যেয়ে মানে হাফ অ্যান আওয়ার ছিলাম, কিন্তু এই হাফ অ্যান আওয়ার মধ্যে দেখলাম কোত্থেকে প্রায় 2-3 হাজার মানুষ চারপাশে। সাকিব ভাই কিন্তু গাড়ি থেকেও নামেনি, কোনো না কোনো ভাবে। হ্যাঁ, তো তার যে জনপ্রিয়তা এখানে, তো তাকে নিয়ে আসলে আউটডোরে শ্যুট করা, এটা আমার কাছে মনে হয় যে একটা আমাদের আলাদা প্ল্যান করতে হয়। যে এমনও আমি অনেক সময় দেখেছি যে আমি শ্যুট করছি এরকম একটা অ্যাঙ্গেলে, আর পিছিয়ে হাজার হাজার লোক আমাদের পিছিয়ে, এবং তাদেরকে তারপর ফ্রেমে ঢুকে যাচ্ছে। আমি বলছি প্লিজ একটু সাইড হন, একটা পুলিশ আনা লাগছে যে একটু জাস্ট তাদেরকে ইয়ে করার জন্য। তো সে আসলে সত্যি কথা যে আমাদের এখানে একজন এই মুহূর্তে বাংলাদেশে একজন মেগা স্টার, ডেফিনেটলি হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর অলসো। আমি অনেক সিনে দেখেছি যে সে তার অভিনয় এত বেশি ইনডেপথ ঢুকে যায়, তো খুবই ভালো। এখন তো আপনি পুরো দস্তুর চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন, তার মানে কি এখন বর্তমান সময়ে বাংলাদেশে সিনেমাটোগ্রাফিকে পেশা হিসেবে নেওয়া সম্ভব? হ্যাঁ, অফকোর্স। আমার কাছে মনে হয় যে আমাদের ওটিটির সংখ্যা বাড়ছে, আমাদের এখানে বিজ্ঞাপনের সংখ্যা বাড়ছে, আমাদের এখানে ফিল্মের সংখ্যা বাড়ছে। সো আমাদের ইন্ডাস্ট্রি আসলে বড় হচ্ছে, মানে আস্তে আস্তে বেশ ভালো বড় হচ্ছে। সো এইসব ফিল্ম শ্যুট করার জন্য তো ডেফিনেটলি আমাদের এখানে সিনেমাটোগ্রাফার দরকার, এইসব বিজ্ঞাপন শ্যুট করার জন্য সিনেমাটোগ্রাফার দরকার। এখন আমাদের এখানে আগে যেমন ছিল যে আমাদের বিজ্ঞাপনে দেশের বাহির থেকে সিনেমাটোগ্রাফাররা সেখানে কাজ করতো, কিন্তু সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। ইভেন আমাদের অনেক ফিল্মেও হয়েছে যে বাহির থেকে সিনেমাটোগ্রাফার নিয়ে আসা হয়েছে যখন এরা মনে করছে, কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে আসলে এরা দেখছে যে আমাদের বাংলাদেশের সিনেমাটোগ্রাফার অনেক ভালো করছি আমরা।
এবং আমার কাছে মনে হয় যে একটা জিনিস সবসময় মনে হয় যে আমি আমার কালচারকে আমি যত ভালো বুঝবো, আমি আমার মানুষকে যত ভালো বুঝবো, এটা বাহির থেকে একজনকে এসে আসলে এটা খুব করা ডিফিকাল্ট। ইভেন আমি যখন দেশের বাইরেও যাই শ্যুট করতে, তখন আমার পক্ষেও ওই জিওগ্রাফি, ওই মানুষগুলি, ওদের ইমোশন বোঝাটা একটু ডিফিকাল্ট। আবারও একটু সেই প্রসঙ্গে চলে আসতে চাই যে চিত্রগ্রাহক হয়ে আপনি কাজ করছেন অনেকটা সময় হয়ে গেছে, বুয়েট থেকে পড়ালেখা করেছেন, আপনি চাইলে চাকরিতে থিতু হতে পারতেন কিন্তু আপনি হননি, মাত্র 3 মাস সময় আপনি চাকরি করেছেন। এই পুরো বিষয়টা নিয়ে কি আপনার পরিবারের এখনো আফসোস হয়? আফসোস হতো হয়তো আমি যদি খারাপ করতাম। এটা সত্যি। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে আমাদেরকে তো আসলে মানুষ হিসেবে একটা আছে যে আপনি সেফ প্লে করতে পারেন, আপনি জানেন যে এটার এক ধরনের কিছু আছে। আর আরেকটা হতে পারে যে আপনি একটা চ্যালেঞ্জ নিলেন, আপনি হয়তো রাস্তাটা হয়তো একটা জানেন যে হয়তো কেউ দু একজন হেঁটে গেছে, হয়তো একটা সরু রাস্তা আছে, কিন্তু আপনার সাহস করলেন যে ঠিক আছে আমি আস্তে আস্তে এই রাস্তা দিয়ে হাঁটবো, এবং আপনার দেখা যাবে যে আরও অনেক মানুষ তখন রাস্তাটা দিয়ে যাবে এবং ভবিষ্যতে হয়তো এটা একটা রাস্তা তৈরি হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকমই যে আপনাকে, আমার কাছে মনে হয় যে আমাদের তো আসলে মানে কিছু জায়গায় নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। আমি আমার কমফোর্ট জোনে থেকে আমি সব কিছু করলে তো জিনিসটা খুব টিপিক্যাল একটা জায়গায় চলে যাবে। এবং পৃথিবীতে আসলে যেই সব বড় ঘটনা ঘটেছে সব মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে সেফ প্লে করলে হয়, রাইট, সেফ প্লে করে কিন্তু কোনো কিছু হয়নি, মানে সব কিছুর মধ্যে কিন্তু একটা ব্যতিক্রম কিছু করে মানুষ আজকে এই জায়গায় আসছে। তো মানুষের আমার মনে হয় কাজই ও এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। সো আমার মনে হয় যে আমরাও যদি ভবিষ্যতে, যেমন আজকে আমরা এই কটা প্রফেশন চিনলাম, এমন হতে পারে আজ থেকে 50 বছর পরে আরও অন্যান্য প্রফেশনও অনেক গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে, এবং সেটাতে মানুষ আসলে ওই প্রফেশন হিসেবে নেওয়ার সাহস করবে। তো সেই রাস্তাগুলি আস্তে আস্তে তৈরি হওয়া দরকার আমার কাছে মনে হয়। এবং আপনাকে নিয়ে সবাই একটা কমন কথা বলেন যে আপনার মধ্যে শেখার যে আগ্রহ সেটা অনেক বেশি, এবং নতুন কিছু করার সেই অদম্য ইচ্ছা শক্তি আপনার মধ্যে রয়েছে। এই যে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হয়, আপনি কি করে আপডেট করেন বা কি করা হয়? আমার কাছে যেটা মনে হয় যে আপডেট আপনাকে করতেই হবে। মানে আপডেট যদি আপনি নিজেকে না করতে পারেন তাহলে তো আসলে আপনি সেই সময়ের জন্য উপযুক্ত না। আজকে আমি যদি বলি যে এক সময় আমি যখন স্টার্ট করেছিলাম তখন 35 ক্যামেরা, যেটা ফিল্ম ক্যামেরা, সেটা দিয়ে শ্যুট করা হতো, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখন ডিজিটাল ক্যামেরায় চলে আসছে। হতে পারে যে আরও কোনো ট্রান্সফর্ম হবে ইন ফিউচার। সো এই মিডিয়ামগুলির সাথে তো ডেফিনেটলি আপনাকে কোপ আপ করতে হবে। আপনার আগে শেখার বিষয় আছে। আগে যে আমরা লাইটগুলি ইউজ করতাম, এখন লাইটগুলি অনেক চেঞ্জ হয়ে গেছে, তো সেগুলির সাথে কোপ করতে হবে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনি যে গল্প বলার স্টাইল, মানে আপনি কীভাবে গল্প বলবেন, মানুষকে কীভাবে এন্টারটেইন করবেন, কীভাবে এঙ্গেজ করবেন, সেগুলির ধরন তো চেঞ্জ হচ্ছে। তো সেগুলি থেকে আমার মনে হয় যে প্রতিনিয়ত আমাদেরকে আপডেট করার কোনো বিকল্প নাই। মানে আর এখন তো অনেক সুবিধা আছে, এখন আপনার অনলাইনে প্রচুর কন্টেন্ট আছে যে আপনার শেখার জন্য। সো আমার কাছে মনে হয় যে আমাদের সময় ছিল যে খুবই লিমিটেড, যে কিছু বই টই ছাড়া আসলে অনলাইনে এত কথা পাওয়া যেত না। সো এখন আমার কাছে মনে হয় যে পুরো ওয়ার্ল্ড তো ওপেন, সো আপনাকে ডেফিনেটলি আপডেট করতে হবে। জি, এবার একটু সামনের কাজগুলো নিয়ে শুনতে চাই। এই বছরটায় বা সামনে আপনার থেকে আমরা কি কি কাজ উপহার পেতে যাচ্ছি? এই বছর আমার একটা ছবি আসতেছে, সেটা নাম হলো মানুষটাকে দেখা, সি দ্য পারসন। তো এই ছবিটা সিআরপি ওরা ফান্ড করেছিল, গাজী রাকাত এটা ডিরেক্টর। তো এই ছবিটা আমি ইনভলভ হওয়ার খুব ইন্টারেস্টিংলি, এটার যে প্রডিউসার ছিল হুমায়ুন ফরিদ, সে আমাকে এসে বললো যে ভাই এরকম একটা ছবি আছে, এরকম করবেন কিনা, যেটা খুবই নন কমার্শিয়াল একটা ছবি। তো আমি এক বাক্যে রাজি হয়ে যাই, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমরা তো মানে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আমি আসলে ডিফারেন্ট টাইপের মানুষের গল্প বলতে পারাটা আমার কাছে মনে হয় এক ধরনের আমাদের সার্থকতা। আমরা চাই যে আমাদের কাজগুলি দিয়ে যাতে বিভিন্ন সেক্টরকে কন্ট্রিবিউট করার জন্য, যেমন আমি টেলিভিশন কমার্শিয়াল শ্যুট করি, তারপর ডকুমেন্টারি শ্যুট করি, তারপর ফিকশন শ্যুট করি। সো এক একটার এক এক রকম ভ্যালু আছে, এক একটার এক রকম ল্যাঙ্গুয়েজ আছে।
সো এই পার্টিকুলারলি এই ছবিটাতে এটাতে কোনো মেইন কাস্ট যে ছিল সে একেবারেই নন অ্যাক্টর একজন, এবং ওদের একটা সিআরপির একটা রিকোয়ারমেন্ট ছিল যে সিপি আক্রান্ত রোগী হবে তাকে দিয়ে অ্যাক্টিং করা লাগবে। তো এটা খুবই একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু রাকায়েত ভাই এটা আসলে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে। তার একটা স্কুল আছে, সে এখানে তাকে 6 মাস ট্রেনিং করানো হয় এবং তারপরে আসলে শুটে আসে। সো ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ এ অ্যাপ্রোচ এবং ফিল্ম মেকিং, সেটা মানে করার সৌভাগ্য হয়েছে আর কি। প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের রানওয়ে চলচ্চিত্রে আপনি কাজ করেছেন, এবং তার যে শেষ সিনেমা কাগজের ফুল, সেই সিনেমাতেও আপনার কাজ করার কথা ছিল যতটুকু জেনেছি, একটু শুনি সেই স্মৃতি কথা। আমি রানওয়েতে কাজ করেছিলাম, মিশুক মনির যে সিনেমাটোগ্রাফার ছিল তাকে অ্যাসিস্ট করেছিলাম ওই ছবিতে। তো আমি যখন কোনো একটা সুযোগ পেয়েছিলাম যে তারেক ভাইয়ের কাছাকাছি যাওয়া যায়, আমি ডেফিনেটলি আমার যে কোনো ফর্মে আমি থাকতে চাই। এবং তখন আমি যদ্দূর মনে পড়ে আমার ক্যারিয়ারে একবারে ইনিশিয়াল স্টেজ, তখন তারেক ভাই আমাকে বলছে যে দেখো, আমার মাটির ময়নায় যে ছিলেন ফোকাস পুলার ছিলেন, সে আমার পরবর্তী ছবির ডিপি ছিলেন, অন্তর্যাত্রার ডিপি ছিলেন। তো বললো যে আমি তোমার সাথে কাজ করতে চাই, তো তুমি একটু মিশুককে করো। আমি বলছি ভাই আমি যে কোনো ফর্মে, আমি আপনার কাছাকাছি আপনার থাকতে চাই, এটা যে কোনো ফর্মে, আমার কোনো প্রবলেম নেই। তো তারেক ভাই আসলে আমার কাছে মনে হয় যে আমরা একটু খুবই আমাদের দুর্ভাগ্য যে সে এত তাড়াতাড়ি চলে গেল, কিন্তু তারও অনেক কিছু আসলে আমাদের দেওয়া ছিল এবং আমাদেরও অনেক কিছু নেওয়া ছিল। তো তার কাছাকাছি থেকে যে আমি রানওয়েতে কাজ করতে পেরেছি, এটা আমি এখনো মানে আমার সেই দিনগুলো এখনো মনে পড়ে যে তারেক ভাইকে দেখতাম, সে প্রিপারেশনের সময় মনে হতো যে কালকেই শুটিং, সে এত ব্যস্ত থাকতো এবং এত এঙ্গেজ থাকতো, মানে অদ্ভুত একজন ডিরেক্টর, অদ্ভুত, সিরিয়াসলি। মানে আসছে 13ই আগস্ট তারেক মাসুদ এবং সাংবাদিক চিত্রগ্রাহক মিশুক মনিরের 14তম মৃত্যুবার্ষিকী। যদি জানতে চাই আপনার কাছে যে তার কাছ থেকে পাওয়া কোন উপদেশগুলো এখনো আপনি মনে রেখেছেন বা সেগুলো মনে রেখে আপনি চলছেন? যেমন মিশুক ভাইয়ের কথা যদি বলি, মিশুক ভাই আমাকে একটা জিনিস বলেছিল যে রাজীব, লাইট তোমাকে কখনো করতে হবে না, লাইট আসলে সবসময় আমাদের আশেপাশে আছে। সো একজন সিনেমাটোগ্রাফারের কাজ হচ্ছে যে এইটাকে তোমার দেখতে পাওয়া এবং ওইটাকে সুটেবল করে নেওয়া আসা, যে কিছু লাইট হয়তো ক্যামেরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, ওটাকে মানে এমফাসাইজ করা অথবা ওটাকে পুশিং করা। আর কিছু লাইট আছে যে সেটা আসলে ওই চোখটা থাকতে হবে, তোমাকে দেখতে হবে, ইন সার্চ অফ দ্য লাইট। তো সেইটা আমার কাছে সবসময় খুবই, আমার পরবর্তী যখন আমি কাজ করতাম তখন আমি এগুলো খেয়াল করতাম যে আসলে লাইট তো করা আছে, আমরা যেটা করতে পারি আমরা ওটা আমাদের শুটের জন্য, মানে ক্যামেরার জন্য গ্রহণযোগ্য করে নিয়ে আসতে পারি। এবার ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। সর্বশেষ বাংলাদেশের কোন সিনেমা বা কোন সিরিজের সিনেমাটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন? হাওয়া আমার দেখা বাংলাদেশের একটা ভালো ছবি, যেটা সিনেমাটোগ্রাফি দুর্দান্ত। সিনেমাটোগ্রাফার হিসেবে আপনার আইডলকে দেশে এবং বিদেশে? ইমানুয়েল লুইসকে ফলো করি, ক্রিস্টোফার ডয়েলের কাজ আমার খুব ভালো লাগে। আপনি কবে ডিরেকশনে আসবেন? আমি ডিরেকশনে কখনো আসবো না, আমি আমার কাজটাকে এনজয় করি, এটাই করতে চাই। কোন পরিচালকের সঙ্গে এখনো আপনার কাজ করা হয়নি কিন্তু তার সঙ্গে আপনি কাজ করতে চান বা স্বপ্ন দেখেন? ইনারিতুর সাথে কাজ করার খুব ইচ্ছা আছে, যদি সুযোগ হয় কখন। আপনার ক্যামেরার চোখ দিয়ে কোন অভিনয় শিল্পীকে ফ্রেমে বন্দি করতে চান? জয়া হাসানকে করতে চাই। নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখেন, কোন স্বপ্ন দেখেন? আমি যেটা স্বপ্ন দেখি সেটা হচ্ছে যে আমাদের এখানকার ইমেজ আমরা কত বেটারভাবে প্রেজেন্ট করতে পারবো, এবং যেটা দিয়ে শুধু বিদেশি লোকজন না, এটা আমাদের দেশের মানুষও যাতে এটা দিয়ে ইন্সপায়ার্ড হয়। কারণ আমার কাছে মনে হয় যে আমরা তো সাধারণ চোখ দিয়ে দেখার একটা ব্যাপার আছে, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন মানুষকে ফ্রেমের মধ্যে দিয়ে দেখাই, তখন আসলে আমরা যেটা আমরা ফ্রেমের মধ্যে দেখাই সেটাই আসলে
পৃথিবী, সেটার বাইরে কোনো কিছু এক্সিস্ট করে না। তো আমি সবসময় স্বপ্ন দেখি যে আমাদের বাংলাদেশটাকে এমনভাবে প্রেজেন্ট করা দেশে অথবা দেশের বাইরে, যেটা বাংলাদেশে যাতে কখনো এই গরিব দুঃখী এই জিনিসটা না থাকে, মানে আমরা যাতে আমাদেরকে বোল্ডলি প্রেজেন্ট করতে, যাতে আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, নিজেদেরকে নিয়ে গর্ব করতে পারি। তো সেই জিনিস ইমেজই আমি করতে চাই সবসময়। এবং আপনার এই স্বপ্নটিও যেন পূরণ হয় সেই প্রত্যাশা রাখছি। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে, এবং থ্যাংক ইউ মাছরাঙা টেলিভিশনকে আমাকে ডাকার জন্য।